মুক্তিযুদ্ধের স্মারক বিভিন্ন স্থাপত্য ও ভাস্কর্য ছড়িয়ে আছে সারা দেশে, কিন্তু কেমন অবস্থায় আছে সেগুলো, রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের, কতটা দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন তারা, সাধারণ মানুষই বা কতটা সচেতন এসব স্থাপত্য ও ভাস্কর্যের মর্যাদা রক্ষায়। স্বাধীনতার 4 দশক পূর্তির দ্বারপ্রান্তে পৌঁছে এসব বিষয় নিয়ে আলোচনা করব আজকের বাংলাদেশে। আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। সারা দেশের মুক্তিযুদ্ধের স্থাপত্য ও ভাস্কর্যগুলির অবস্থা কেমন, এগুলি রক্ষণাবেক্ষণে মূল দায়িত্ব কার, দায়িত্ব পালনে কতটা তৎপর সংশ্লিষ্টরা, সাধারণ মানুষ কতটা দায়িত্ব সচেতন। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মতলুব আলী, তার সাথে আছেন ভাস্কর শ্যামল চৌধুরী, স্থাপত্য অধিদপ্তরের সহকারী প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া এবং স্থপতি ইকবাল হাবিব। স্বাগত আপনাদের। এছাড়া আমাদের সাথে আলোচনায় সরাসরি যোগ দেবেন খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আব্দুল কাইয়ুম, সিলেট সিপিবি সভাপতি দেবানন্দ ভট্টাচার্য এবং রাজশাহী থেকে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক অলিউর রহমান বাবু। স্বাগত আপনাদেরও। আলোচনায় যাবার আগে মুক্তিযুদ্ধের স্থাপনা ও ভাস্কর্য রক্ষণাবেক্ষণ নিয়ে দেখে নেব একটি প্রতিবেদন। ৭১-এর শহীদদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তৈরি এই ভাস্কর্যে পরিচর্যার অভাব প্রকট। ২০০৮ সালের ৩১ মার্চ উদ্বোধন করা ভাস্কর্যটির একটি অংশ এরই মধ্যে ভেঙে গেছে। যে ভাস্কর্যগুলো দেখা যায় যে অনেকে জুতো নিয়ে চলে আসছে, তো এটা তো দেখা যায় যে ৭১-এর চেতনা বা গণহত্যা, এখানে আমাদের রেসপেক্ট করা উচিত। আমাদের আন্তরিকতার অভাব, আমাদের সিনসিয়ারিটির অভাব। হ্যাঁ, আমরা অনেকে সময়ের সমস্যা দেখাই, বিভিন্ন প্রবলেম দেখাই। স্বাধিকার আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের পাশের ভাস্কর্যটির অবস্থা আরও করুন। রক্ষণাবেক্ষণ বলতে যে এর কিছুই হয় না, তা কাছে গেলে স্পষ্ট হয়। ঢাকায় মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলোর কোনোটিতে পড়েছে শ্যাওলা, কোনোটি ছেয়ে গেছে পোস্টারে, কোনোটি গেছে ভেঙে। কেবল স্বাধীনতা বা বিজয় দিবস এলে ধোঁয়ামোছা হয়। আমরা আসতাম, মাঝে মাঝে আইসা পরিষ্কার করতাম, তারপরে দেখা যেত যে এই পরিষ্কার হয় না। এই আজকে আইতাম, 2 দিন পরে আবার আসতাম না, 1 সপ্তাহ পরে আবার আইতাম, তার জন্য এই টালি টুলি খুলে নিত গা, অপরিষ্কার হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগের শিক্ষক নাসিমুল খবির বলছেন, ঢাকায় কিছু ভাস্কর্য করা হয়েছে বাণিজ্যিক স্বার্থে, তাই তৈরি শেষে এরা গুরুত্ব থাকেনি। টেন্ডারবাজির মধ্যে দিয়ে যে ধরনের নির্মাণগুলো ইতিমধ্যে হয়ে গেছে, সেই নির্মাণগুলোর ব্যাপারে আসলে যারা নির্মাণের সহযোগিতা করেছেন এবং যারা নির্মাণ করেছেন তাদের কারোরই আগ্রহ নেই। ফলে সেগুলোর রক্ষণাবেক্ষণটা আসলে আমরা চাওয়া না চাওয়ার উপর নির্ভর করে না, সেগুলো সেরকমই থাকবে। মুক্তিযুদ্ধের নতুন ভাস্কর্য করা হলে সেগুলোর নন্দনতাত্ত্বিক সৌন্দর্য রক্ষার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শ এই ভাস্করে। ওয়াহিদুর রহমান মাসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অধ্যাপক মতলুব আলীর কাছে জানতে চাইছিলাম যে আমরা দেখেছি যে আমরা যখন দেশের বাইরে যাই তখন বিভিন্ন ধরনের ভাস্কর্য বা স্থাপত্যের সামনে দাঁড়িয়ে আমরা খুব আমোদ নিয়ে ছবি তুলি বা অনেক সম্মান করে এগুলি বা অনেক আগ্রহ নিয়ে মানুষকে দেখাই, কিন্তু আমরা আমাদের নিজেদের ভাস্কর্যগুলির ব্যাপারে এত অবহেলা কেন করি, আমরা কেন সেই মর্যাদা দিই না? এর কারণ কি বলে আপনি মনে করেন? আমার একটাই কারণ মনে হয়, বড় কারণ, যেটা যে আমাদের দেশে যখন ভাস্কর্য কাজ শুরু হয় আর কি 60-এর দশকের মাঝামাঝি সময় থেকে, সেই প্রাতিষ্ঠানিক যে শিল্পচর্চা যখন বেশ জমে উঠছে জয়নুল আবেদিনের নেতৃত্বে, তো তখন থেকেই কিন্তু একটা বিষয় আছে যে এই ভাস্কর্যকে আমরা যেমন শিল্পী বলি, শিল্পকর্ম বলি, কিন্তু ভাস্কর্য কিন্তু মূর্তি হিসেবে আবার চিহ্নিত। অনেকে মূর্তি মনে করে। যারা এই সমস্ত ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব পালন করবেন, যে সমস্ত সংস্থা আছে, আমরা জানি এরকম অনেক সংস্থা আছে যারা করতে পারে, তাদের কাছে ভাস্কর্যটা শিল্প হিসেবে এখনো পরিচিত না, তারা পিছনে আছে, যার জন্য তাদের কোনো গরজ তারা অনুভব করে না। আমরা সাধারণ নাগরিকরাও অনেক রকম উদাসীনতা দেখাই। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের খুব মেধাবী ছাত্ররাও ভাস্কর্যের মধ্যে পোস্টার মারছে। হ্যাঁ, মেধাবী ছাত্র সে তো শিল্প হিসেবে ওইটা সেই ভাস্কর্যটাকে শ্রদ্ধার চোখে দেখছে না। দুটো বিষয় আছে, যে ভাস্কর্য আমাদের দেশে যে তার যে চর্চাটা বেড়ে গেল এবং এখন যেভাবে প্রতিষ্ঠা পেয়েছে, সেটা কিন্তু মুক্তিযুদ্ধের অবদান সরাসরি। এখন মুক্তিযুদ্ধের চেতনার প্রতি যারা শ্রদ্ধাশীল তারা কিন্তু এই ঘটনাটা করবে না, সেদিক থেকে একটু পশ্চাৎপদ মনোভঙ্গি আছে আর কি, এটা আমি মনে করি আর কি। আমরা যদি ভাস্কর শ্যামল চৌধুরীর কাছে জানতে চাই যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, টিএসসি এলাকায় রাজু ভাস্কর্য নির্মাতা, এছাড়া আপনার অনেকগুলি বড় বড় কাজ রয়েছে, যে এই ভাস্কর্য নির্মাণ করার পর তার রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব বা তার প্রতি সম্মান দেখানোর যে দায়িত্ব, এই প্রসঙ্গটিকে আপনি কখনো তুলেছিলেন বা আপনারা কখনো সামনে এনেছেন? আপনাদের ভাস্কর্যের নানা রকম অবমাননা আমরা দেখতে পেয়েছি। আমরা সারা দেশ থেকে আসা কিছু প্রতিবেদন দেখবো, তাতেও একই অবস্থা এবং বা তার চেয়েও খারাপ অবস্থা আমরা পরে দেখবো। তো এই ভাস্কর্যটা তৈরি করার পর এটা হয়তো 1 বছর পর্যন্ত আমি তৈরি করার
পর থেকে প্রায় একই রকম দেখতে পাই, কিন্তু যখনই মানে সময়ের সাথে সাথে এগুলো কিন্তু রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়ে পড়ে। সেই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে আমি রাজু ভাস্কর্য করলাম, সেখানে দুটো কর্তৃপক্ষ সাথে এই ভাস্কর্যের স্থানটার সাথে জড়িত। সেটা হচ্ছে এই ভাস্কর্য যেখানে স্থাপিত হয়েছে সেটা আসলে রাস্তার মোড়ে, সেটা আবার সিটি কর্পোরেশনের। আবার যেহেতু এরিয়াটা ইউনিভার্সিটি, আবার ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষেরও একটা দায়িত্ব রেখে যায়। এখন দুই কর্তৃপক্ষ থেকে কারা এটা মেনটেন্স করবেন সেটা আসলে তারাই সিদ্ধান্ত নেবেন। যাই হোক, তবে আমি দুই কর্তৃপক্ষকে এই ব্যাপারে আহ্বান জানিয়েছিলাম যে যেহেতু একটা ভাস্কর্য হয়েছে এবং সেটা মানে দীর্ঘদিন সেগুলো থাকবে, কয়েকশো বছর ইতিহাস ধরে রাখবে, কিন্তু এটা তারপরেও এটার একটা সময় পরিপ্রেক্ষিতে কিছু রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়ে পড়ে। 1-2 বছর পরে পরে সেটার পরিষ্কার পরিচ্ছন্নতা সেগুলো প্রয়োজন হয়। তো সেই ব্যাপারে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালাম, অনেক আগেই জানিয়েছিলাম, তারা বরাবরই এই ব্যাপারে আমাকে বলেছে যে আমরা জানি না কার দায়িত্বের মধ্যে পড়ে। দায়িত্বটি কার এটা বোঝা যাচ্ছে না। আমরা এখানে একজন সরকারি লোক আপনাকে বলবো কিনা ঠিক বুঝতে পারছি না, কারণ আপনি একজন খ্যাতিমান স্থপতিও বটে, যে স্থাপত্য অধিদপ্তরের সহকারী প্রধান স্থপতি এখানে আপনারা পরিচয় করেন, যে জানাব আসিফুর রহমান ভূঁইয়া। আপনার কাছে জানতে চাইবো আসলে দায়িত্বটি কার, নগরের ভাস্কর্য বা দেশের ভাস্কর্য? সরকারি লোকও বটে, আবার স্থপতিও বটে, কারণ স্থাপত্য অধিদপ্তরের মূল কাজই স্থাপত্য করা। তো আমি ওখানে আছি। তো এটা আসলে মানে আমাদের ভাস্কর্য তো আসলে দুইটা পর্যায়ে হয়, একটা হচ্ছে গভর্নমেন্ট পর্যায়ে হয়, আবার মানে প্রাইভেট পর্যায়ে হয়। তো গভর্নমেন্ট পর্যায়ে যেই যদি পিডব্লিউডি তৈরি করে থাকে, গণপূর্ত অধিদপ্তর, এটা ওদের দায়িত্ব বর্তায় যে ওরা সময় সময় ওটা রক্ষণাবেক্ষণ করবে। আর করে কি এটা করে, আমি যদি বলি করে, এটা করেও, এবং যদি বলি আমি খুব জোর দিয়ে বলি যে হ্যাঁ সবসময় খুব করে, এটা আপনারাই বলবেন যে এটা করে কি করে না, এটা জনগণই বলবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে এর আগে যে আলাপটা শুনলাম যে এখানে রক্ষণাবেক্ষণের ব্যাপারটা, আমি একটা কথা বলি যে এই যে মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, এটা আমি করে দিয়ে আসছিলাম আপনার সোনা মসজিদের পাশে। পরে আমাদেরই পিডব্লিউডির আরেকজন ইঞ্জিনিয়ার অন্য একটা প্রজেক্টে গিয়েছিলেন, আমার সহকর্মী, উনি ওখান থেকে খুব দুঃখ ভরে আমাকে, উনি পিডব্লিউডির একজন ইঞ্জিনিয়ার, উনি আমাকে ওখান থেকে ফোন করলেন যে আসিফ ভাই আপনার প্রজেক্টের উপরে ছাগল চড়ছে। কেন? ওইখানে ধান শুকাতে দিয়েছে। তো এটা হচ্ছে বাস্তবতা। এখন মানে ধরেন একটা ভাস্কর্য বা একটা স্থাপত্য করে দিয়ে আসলাম, সেখানে কথা হচ্ছে যে আশেপাশের যারা আছে, আশেপাশের লোকজন, তাদেরকে আমার মনে হয় যে একটু মোটিভেটেড করা দরকার। শুধু একটা বানিয়ে দিয়ে চলে আসলাম, আশেপাশের লোকজন ওরা এটার হলো না, ভাগিদার হলো না, হ্যাঁ ওদের করা হলো না। তো তখনই হয় কি যে জিনিসটা মানে গ্রাম তো একেবারে মোটিভেশন পার্টে আমরা একটু বাংলাদেশ পরিবেশ আন্দোলনের স্থপতি ইকবাল হাবিবের কাছে যাই, যে আমরা দেখছি কিন্তু যে ঢাকা সহ সারা দেশের স্থাপনাগুলির অবস্থা কিন্তু একই রকম, এবং আপনি আমরা প্রতিবেদনে দেখেছি, আমরা পরে আরো প্রতিবেদন দেখবো যেগুলি। এই বিষয়ে আপনারা কখনো কথা বলছেন কিনা বা মানে বলেছেন কিনা, বা কি রকম দায়িত্ব পালন করছেন আপনাদের পক্ষ থেকে আপনারা একটু বলুন। আমি তো প্রথমে মনে করি যে জায়গাটুকু পরিষ্কার করে আসা উচিত, সেটা হচ্ছে এই জাতির শিল্প সচেতনতা এবং শিল্পবোধ, এটি অত্যন্ত প্রারম্ভিক পর্যায়ে রয়েছে, এবং সত্যিকার অর্থে শিল্পবোধ এবং শিল্প চর্চার ক্ষেত্রে মানুষকে সংগঠিত করা এবং তার মুখী হওয়া, যে চেতনা সমৃদ্ধ করার চেষ্টা করছিলেন জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, এর ধারাবাহিকতায় পরবর্তী সরকার ব্যবস্থায়, যেগুলো সামরিক সরকার ছিল অনেকটা বছর ধরে, আমরা কিন্তু ধারাবাহিকতা আর পাইনি বলেই আমরা ঢাকা শহরের শ্যামল চৌধুরীর ঠিক ভাস্কর্যের পাশে আমাদের একটা ভাস্কর্য আছে মিলনের, এই তো 90 গণ আন্দোলনের পরে মিলনের, যেখানে মিলন গুলি খেয়েছিলেন ডাক্তার মিলন, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত প্রজন্মের কাছেও যথাযথভাবে শিল্প সচেতন মানসিকতা পাওয়া যায় না। এবং আমি মনে করি আপনি যে প্রশ্নটা বারবার করছিলেন সেটির উত্তরটা আসা দরকার। এই দায়িত্বটা কার? দায়িত্বটা মূলত জাতির, এবং সেই জাতির এই দায়িত্ব পালন করার দায়িত্ব জাতির সরকারের। আমরা একটা সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে জাতির দায়িত্বগুলো পালন করি, এবং আপনি খেয়াল করে দেখবেন মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধ সম্পর্কিত সমস্ত ভাস্কর্যের দায়িত্ব এককভাবে হওয়া উচিত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। আমরা একটা মন্ত্রণালয় গঠন করেছি, কিন্তু এই যে মন্ত্রণালয়
অথবা এই যে গণপূর্ত অধিদপ্তরের আসিফ ভুঁইয়া বলছিলেন তার করা শহীদ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের স্মৃতিসৌধ, এই জায়গাগুলো নির্দিষ্ট সংস্থাগুলো যে অবহেলা ভরে কাজটা সেরে, সামঞ্জস্য বলছিলেন কাজটা সেরে চলে আসার পরে আপনার প্রতিবেদকও বলছে তারপরে কিন্তু এটা দায় দায়িত্ব নিয়ে বিভিন্ন রকমের দলাদলি আঙুলি প্রদর্শন, যে আপনার দায়িত্ব ওর দায়িত্ব। আসলে সামগ্রিক অর্থে যদি জাতির দায়িত্ব হয়ে থাকে তাহলে যতগুলো সিটি কর্পোরেশনের মধ্যে এগুলো রয়েছে এগুলো সেই সিটি কর্পোরেশনের দায়িত্ব। আর মুক্তিযুদ্ধ বিষয়ক সমস্ত ভাস্কর্যের দায়িত্ব এককভাবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে দেওয়া উচিত, তাদেরই এটা পালন করার কথা। মনে রাখা দরকার, যে জাতি তার বীরকে শ্রদ্ধা করতে পারে না, যে জাতি তার বীরের ভাস্কর্যকে শ্রদ্ধার সঙ্গে রাখতে পারে না, সেই জাতির ভবিষ্যতে বীর উৎপাদন করার কোনো ক্ষমতাই থাকে না। যদিও একটি কথা জায়গাটাকে বলতে চাই যে আপনি শহীদ মিনার এবং জাতীয় স্মৃতিসৌধ দেখেন, আমরা কিন্তু যেহেতু বারংবার ব্যবহার করি ওই স্মৃতিসৌধগুলো, সে কারণেই ওটাকে মেনটেনেন্স করি। কিন্তু আসলে সম্মানের বোধ থেকে এই স্মৃতিসৌধগুলোকে একটা শিল্প উত্তীর্ণ জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে আন্দোলন, শিল্প আন্দোলন দরকার ছিল, সেটি কিন্তু তেমন ভাবে জাগ্রত না। এটি হলো মূল কারণ। আমরা সারা দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে অযত্ন অবহেলায় পড়ে থাকা কিছু গণকবর আর স্মৃতিস্তম্ভের চিত্র একটু দেখব একটি প্রতিবেদনে। স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনী ফরিদপুরের নগরকান্দার শহীদনগর ইউনিয়নে 15-16টি গ্রামে গণহত্যা, অগ্নিসংযোগ ও লুণ্ঠন চালায়। এ ঘটনার শহীদদের স্মরণে 1996 সালে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। এরপর আর এটির কোনো সংস্কার করা হয়নি। মাদারীপুরের এয়ার হাওলাদার জুট মিলটি মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের টর্চার সেল হিসেবে ব্যবহার করা হতো। মিলটির পাশের 10 একর জায়গা জুড়ে দেয়া হয় হাজারো মুক্তিকামী মানুষের গণকবর। কিন্তু আজ অবধি এই গণকবর সংরক্ষণে নেওয়া হয়নি কোনো উদ্যোগ, বরং জায়গার মালিক গণকবরের স্থানে আবাসন ব্যবসা শুরু করতে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ৭১-এর ২৬শে এপ্রিল হানাদার বাহিনী পটুয়াখালী শহরের কালিকাপুরের মাতব্বর বাড়ি, ডিসি বাংলো এবং পুরাতন জেলখানায় হাজারো নিরীহ বাঙালিকে হত্যা করে গণকবর দেয়। কিন্তু এই গণকবর সংরক্ষণে এখনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি যুদ্ধের পর ৪০ বছর পার হয়ে গেলেও জেলায় এখনো তৈরি হয়নি শহীদদের তালিকা। মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটির টেপুখালী মাঠ এবং কাজীপুর গণকবর সংরক্ষণে প্রশাসন এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। স্বাধীনতার পর স্থানীয় মুক্তিযোদ্ধারা ইটের প্রাচীর দিয়ে ঘিরে কাজীপুর গণকবরের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছে। মুক্তিযুদ্ধের পর স্বাধীন নেত্রকোনায় অন্তত 15টি বধ্যভূমির সন্ধান পাওয়া যায়। এসব গণকবর সংরক্ষণে সরকারি বেসরকারি পর্যায়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতেই এসব বধ্যভূমিগুলো সংরক্ষণ করার চেষ্টা করা হয়নি। এ বিষয়ে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। সবগুলি বধ্যভূমি হয়তো একসাথে করা সম্ভব হবে না, পর্যায়ক্রমে বধ্যভূমিগুলি সংরক্ষিত করা হবে। ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ডেস্ক। অধ্যাপক মতলুব আলীর কাছে জানতে চাইছিলাম যে শিল্পবোধ নিয়ে একটি প্রশ্ন উঠেছে, যে আমাদের শিল্পবোধ প্রাথমিক পর্যায়ে, এবং আপনি সম্মান জানানোর প্রসঙ্গে একটি অন্য দৃষ্টিকোণ থেকে দেখার কথা বলছিলেন। এই শিল্পবোধকে জাগ্রত করার ব্যাপারে আমরা কি করতে পারি, মানে আমরা যারা সরকারের নই তারা কি করতে পারি, মানে আমরা কিভাবে এটি না, এখন এই যে শিল্পবোধের যে ব্যাপারটা, বা শিল্পকে ঠিক একটা ওই শিল্প যে একটা সুন্দর সৃষ্টি, সেই জিনিসটি যে আমরা বোঝাবো, আমার তো মনে হয় যে এখন আমরা যারা আছি বা আমাদের যে প্রজন্ম, এই যারা আর কি আমরা বয়স্ক বা এই ধরনের, তাদেরকে ওইটা জাগ্রত করার কিন্তু কোনো রাস্তার খোলা নেই। তারা ওই তাদের কিছু গতানুগতিক চিন্তাধারা আছে। এখনো আপনি আমাদের যে নিজস্ব যে পরিবেশগুলো, যেমন শহীদ মিনারের কথাটা একটু আগে উঠলো, এখন সেই শহীদ মিনারের যে অবস্থা সারা বছর যেভাবে থাকে, আমরা তো ক্যাম্পাসেই থাকি, আমরা দেখি, বা আপনারা যদি আমাদের চারুকলা অনুষদের ভিতরে ঢুকে যান, যে কথাটা আপনারা বলেননি বা প্রতিবেদকও বলেনি, হয়তো বলেনি একটা সৌজন্যবোধ থেকেই বলেনি বা কিছু, সেখান থেকে কিছু দৃশ্য যদি তুলে নিয়ে আসতেন, বা এখন এই যে এখন যে এই রাতের বেলা, এখন যদি আমাদের সেই ক্যাম্পাসে আপনারা ক্যামেরা নিয়ে যান, যা দেখবেন, খোদ চারুকলা অনুষদের ভিতরেই বা আমাদের যে যতগুলো এরকম প্রতিষ্ঠান আছে, সব জায়গায় মোটামুটি কম বেশি কিন্তু এই পরিস্থিতিটা। তো তাহলে সেখান থেকেই যদি না হয়, তো সেজন্য আমার একমাত্র রাস্তা, আমি ধৈর্যশীল মানুষ,
আশাবাদী মানুষ। আমি মনে করি আমাদের নিউ জেনারেশনকে তৈরি করা, সেটা একেবারে শিক্ষাক্রম থেকে শুরু করা দরকার। আপনি চারুকলা অনুষদের ভিতরের যে পরিস্থিতির কথা বলছেন সেটি থেকে নিস্তার পেতে বা পরিত্রাণ পেতে আপনি কি করেছেন? এখন আমি নিজে হচ্ছি